ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতবর্ষে তারা ২০০ বছর ধরে শাসন করে। যে ইউরোপীয় শক্তি ভারতে ব্যবসা করার জন্য এসেছিল, তারা ধীরে, ধীরে এতটাই শক্তিশালী হতে শুরু করে যে একসময় এসে তারা সম্পূর্ণ ভারতে শাসন করতে শুরু করে। শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, ভারতে একাধিক ইউরোপীয় শক্তি চেষ্টা করে এখানে ব্যবসা-বাণিজ্য করার, জায়গা দখল করার বা ক্ষমতা অর্জন করার। কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতে ক্ষমতা বিস্তার করার। আর এই সমস্ত কিছু শুরু হয় ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা নামে একজন পর্তুগিজ নাবিক প্রথমবার ভারতবর্ষে এসে পৌঁছানোর পর। আজকের ভিডিওতে আমরা সেই সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব খুব সহজ করে, একদম গল্পের মতো করে, যে ভারতে ইউরোপীয় শক্তিগুলির উত্থান কিভাবে হলো, কিভাবে তারা ভারতে এলো এবং আল্টিমেটলি এই সমস্ত কিছুর পরে কিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটেনের মানুষই ভারতে শাসন করতে সক্ষম হয়। ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আধুনিক ভারতের ইতিহাস যারা সম্পূর্ণ সহজ করে বুঝতে চাও, তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই সম্পূর্ণ টপিক। ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা নামে একজন পর্তুগিজ ব্যক্তি কালিকটে এসে পৌঁছয় এবং এখানে যেটা বলা হয় যে ভাস্কো দা গামা ভারতে আসার পথ আবিষ্কার করেন। তাহলে ভারতে আসার কি আগে কোনো পথ ছিল না? নাকি ইউরোপের কাছে ভারত সম্পূর্ণ একটা অজানা দেশ ছিল? ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্য বহু প্রাচীন কাল থেকে চলছে। অর্থাৎ ভারতে আসার জন্য বাণিজ্য পথও অবশ্যই ছিল। কিন্তু ভাস্কো দা গামার কৃতিত্ব কি? ভাস্কো দা গামা নতুন একটা জলপথ আবিষ্কার করেন, যে পথটা আগে কোনোদিন ছিল না। তো কেন এই নতুন জলপথ আবিষ্কার করার প্রয়োজন হলো, সেইটা জানার জন্য আমাদের কিছুটা পিছনের দিকে ফিরে যেতে হবে, মোটামুটি ১৪৫৩ খ্রিস্টাব্দে। আর একটা জায়গার নাম জানতে হবে, যে জায়গাটার নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপল। এই কনস্ট্যান্টিনোপল জায়গাটা রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল এবং ভারত এবং ইউরোপের মধ্যিখানের যে রাস্তা, বাণিজ্যিক পথ, তার ঠিক মাঝখানে এই কনস্ট্যান্টিনোপল বলে এই জায়গাটা পড়তো। কিন্তু যেটা প্রবলেম হয় ১৪৫৩ খ্রিস্টাব্দে অটোমান তুর্করা এই কনস্ট্যান্টিনোপল দখল করে নেয়, যার মাধ্যমে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এতদিন অবধি ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র, যেমন হাতির দাঁতের জিনিসপত্র, রেশমের জিনিসপত্র, মসলা, এই সমস্ত কিছু ভারত থেকে আরবের বণিকরা নিয়ে কনস্ট্যান্টিনোপলে ভেনিসের যারা ব্যবসায়ী ছিল তাদের হাতে দিত। ভেনিসের যারা ব্যবসায়ী তারা এই সমস্ত জিনিস নিয়ে পৌঁছে দিত ইউরোপে এবং একটা দীর্ঘ সময় ধরে এইভাবে ব্যবসা বাণিজ্য চলতো। কিন্তু যখনই অটোমান তুর্করা এই কনস্ট্যান্টিনোপল দখল করে নেয়, সেই সময় প্রবলেম যেটা হয়ে যায় দুটো। প্রথম প্রবলেম, এই বাণিজ্য পথে ব্যবসা করার জন্য ট্যাক্স বা করের পরিমাণ প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং সেকেন্ড প্রবলেম হচ্ছে এই ব্যবসাটা অনিশ্চিত হয়ে পড়ে। কখন অটোমান তুর্করা ব্যবসা করতে দেবে, কখন সেখান দিয়ে যেতে দেবে না, সেই সমস্ত কিছু অটোমান তুর্কদের হাতে চলে আসে। এবার যদি আমরা ইউরোপের দিকে যাই, ইউরোপে ভারতীয় জিনিসপত্রের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু এই যত ভারতীয় জিনিসপত্র ইউরোপে বিক্রি হতো, তার মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট ছিল মসলা এবং এই মসলার মধ্যেও সবথেকে বেশি ইম্পোর্টেন্ট মসলা ছিল গোলমরিচ। সেই সময়, যে সময়ের কথা বলছি, সেই সময় ইউরোপে প্রচণ্ড বেশি ঠান্ডা পড়তো এবং এই গোলমরিচ সেই জন্য প্রচণ্ড বেশি ইম্পোর্টেন্ট ছিল। প্রবাবলি বলা যেতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ ধাতু বা কোনো দামি ধাতুর থেকেও অনেক বেশি দামি সেই সময় ছিল এই গোলমরিচ এবং ভারতীয় মসলা। যখনই এই ব্যবসা বাণিজ্যের পথে অটোমান তুর্করা এসে দাঁড়িয়ে পড়ে, তখন ইউরোপের মার্কেটে এই মসলার চাহিদা প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়ে যায়, দাম প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়ে যায় এবং যখনই এই দাম বৃদ্ধি পেয়ে যায়, তখন ইউরোপীয় শক্তিগুলো ভাবতে শুরু করে যেভাবেই হোক আমাদের ভারতে পৌঁছতে হবে, না হলে মসলার দাম কমানো যাবে না। এবং এই ডিমান্ড থেকেই বিভিন্ন শক্তি চেষ্টা করতে থাকে আগের যে বাণিজ্য পথটা ছিল সেটাকে অ্যাভয়েড করে এমন একটা পথ আবিষ্কার করতে হবে যার মাধ্যমে ভারতে তো পৌঁছানো যাবে, কিন্তু তার মাঝখানে কোনো প্রবলেম থাকবে না। এবং এই সমস্ত কিছু থেকে আজকের এই টপিকের সূত্রপাত ভারতে ইউরোপীয়দের আবির্ভাব। এই সময় ইউরোপে
খুব শক্তিশালী দুটো দেশ ছিল, স্পেন এবং পর্তুগাল। তখনও পর্যন্ত ব্রিটেন বা ইংল্যান্ডের জন্মই হয়নি, তারা স্বাধীন হয়নি। স্পেন এবং পর্তুগালের মধ্যে কম্পিটিশন শুরু হয় কারা প্রথম ভারতে পৌঁছতে পারবে। এইভাবে এই কম্পিটিশনের মধ্যেই 1487 খ্রিস্টাব্দে বার্থেলোমিউ দিয়াজ বলে একজন পর্তুগিজ নাবিক একটা অ্যাচিভমেন্ট পান। সেটা হচ্ছে উত্তমাসা অন্তরীপ। এই জায়গায় পৌঁছানোর পথ আবিষ্কার করেন। উত্তমাসা অন্তরীপ এটা পড়ছে আফ্রিকার একদম দক্ষিণ প্রান্তে, একদম দক্ষিণতম বিন্দু। এবং এতদিন অবধি ইউরোপীয়রা জানতো না যে আফ্রিকা মহাদেশেরও কোথাও গিয়ে শেষ রয়েছে। যখন তারা এই উত্তমাসা অন্তরীপ আবিষ্কার করে, বার্থেলোমিউ দিয়াজ আবিষ্কার করে, তখন তাদের মনে একটা আশার সঞ্চার হয় এবং তারা এই জায়গাটার নাম দেয় কেপ অফ গুড হোপ। এবং অবভিয়াসলি এরপরে আরও কম্পিটিশন শুরু হয়, কে এর থেকে আরও আগে যেতে পারবে, এবং তাই নিয়ে লড়াই শুরু হয়ে যায় স্পেন এবং পর্তুগালের মধ্যে। যখন লড়াই খুব চরম সীমায় পৌঁছে যায়, সেই সময় নিজেদের মধ্যেই তারা ঠিক করে যে আমরা লড়াই না করে নিজেরা নিজেদের কাজ করব, অর্থাৎ কেউ কারোর পথে বাধা হয়ে দাঁড়াবো না। 1494 খ্রিস্টাব্দে এরকমই একটা চুক্তি তারা নিজেদের মধ্যে করে, টর্ডেসিয়াসের চুক্তি। যে চুক্তির মাধ্যমে নিজেরা ঠিক করে নেয় যে আমরা নিজেদের মধ্যে লড়াই করব না। 1497 খ্রিস্টাব্দে এই চুক্তির মাধ্যমেই তারা আটলান্টিক মহাসাগরকে দুটো ভাগে বিভক্ত করে। তখনও পর্যন্ত তারা জানতো না যে আটলান্টিক মহাসাগর পার করলে কি পাওয়া যেতে পারে, ভারত কোন দিকে পড়বে, পূর্ব দিকে না পশ্চিম দিকে। তো তখন ঠিক করা হয় যে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে যাবে শুধুমাত্র পর্তুগাল, এবং পশ্চিম দিকে শুধুমাত্র স্পেন যাবে। সেইখানে নতুন নতুন জায়গা তারা আবিষ্কার করবে, সেখানে স্পেন থাকবে। এবং ভারত কোন দিকে পড়বে তারা তখনও জানে না, যার ভাগ্যে পড়বে তার তার লাভ হবে। এইভাবে এই চুক্তি অনুসারে ভাগ করা হয়। এবং পর্তুগিজদের ভাগ্য ভালো ছিল। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ফাইনালি কালিকটে পৌঁছন। কালিকট এই জায়গাটা আজকে ভারতের পশ্চিম উপকূলে কেরালায় পড়ছে। কিন্তু একদিনেই ভাস্কো দা গামা এখানে পৌঁছয় না। ভাস্কো দা গামা প্রথমে কেপ অফ গুড হোপ বা উত্তমাসা অন্তরীপে এসে পৌঁছয়, এবং এখান থেকে একটু একটু করে আফ্রিকার পূর্ব উপকূল ধরে এগোতে থাকে। একসময় তারা মোজাম্বিক বলে একটা জায়গাতে এসে পৌঁছয়, এবং সেখানে গিয়ে পৌঁছে দেখে এখানে অনেক ভারতীয় রয়েছে। তখন তারা একজন ভারতীয়কে পাকড়াও করে যার নাম আব্দুল মাজিদ, এবং এই আব্দুল মাজিদ তাদেরকে পথ দেখিয়ে কালিকটে পৌঁছয়। এই সময় কালিকটের যিনি রাজা ছিলেন জামোরিন, বা পর্তুগিজ ভাষায় তাকে সামুধিরি বলা হতো, তিনি ভাস্কো দা গামাকে স্বাগত জানান। ভাস্কো দা গামা প্রচুর পরিমাণ জিনিসপত্র মশলাপাতি নিয়ে যতগুলো জাহাজ রয়েছে সেগুলোতে মশলাপাতি বোঝাই করে ফিরে যায় পর্তুগালে। পর্তুগালে যাওয়ার পরে ইউরোপের মার্কেটে আচমকা চাঞ্চল্য সৃষ্টি হয়। হঠাৎ করে মসলার দাম প্রচণ্ড কমে যায়। সবাই খোঁজ করতে শুরু করে, কি হলো কি হলো। তখন জানা যায় যে এরকম ভাস্কো দা গামা বলে একজন পর্তুগিজ নাবিক প্রচুর পরিমাণে মসলা নিয়ে এসেছে, যার কারণে ইউরোপের মার্কেটে মসলার দাম কমে গেছে। এবং এইটা জানাজানি হওয়ার পরে অবশ্যই অন্যান্য শক্তিও চেষ্টা করতে শুরু করে ভারতে পৌঁছানোর। আর অবশ্যই পর্তুগিজরা, যারা এই পথটাই আবিষ্কার করেছে, তারা এবার ঠিক করে আমাদের মেন টার্গেট হয়ে যাবে ভারতের সঙ্গে ব্যবসা করা, ভারত থেকে জিনিসপত্র নিয়ে ইউরোপে পৌঁছানো। তখনও তাদের বা অন্য কোনো ইউরোপীয় শক্তির এটা মাথাতেই আসেনি যে ভারতকেও দখল করা যাবে, সেখানে আমরা শাসন করব। তাদের মেন উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে ব্যবসা করা। পথ আবিষ্কার হয়ে গেছে, এবার চাই একটা পার্মানেন্ট জায়গা যেখান থেকে ব্যবসা বাণিজ্য হবে। তো পেড্রো আলভারেজ ক্যাব্রিয়াল বলে একজন পর্তুগিজ নাবিক 1500 খ্রিস্টাব্দে ভারতে এসে পৌঁছন, পুনরায় কালিকটে এসে পৌঁছন, এবং এখানে একটা পর্তুগিজ বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি তৈরি করেন। এবার এই ফ্যাক্টরি জিনিসটা সম্পূর্ণ ভিডিওতে অনেকবার পাওয়া যাবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্যাক্টরি তৈরি করবে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্যাক্টরি তৈরি করবে। ফ্যাক্টরি শব্দের অর্থ কী? ফ্যাক্টরি বা বাণিজ্য কুঠি হচ্ছে এমন একটা জায়গা, আজকের যে ফ্যাক্টরি সেরাম নয়, সেই সময়ে ফ্যাক্টরি বলতে বোঝানো হতো এমন একটা জায়গা যেখানে সারা ভারত থেকে কাঁচা মাল বা প্রয়োজনীয় জিনিসপত্র, মশলা ইত্যাদি এই ফ্যাক্টরিতে এসে পৌঁছবে, এবং সেখান থেকে যে দেশের ফ্যাক্টরি
সেই দেশের জাহাজ এসে নিয়ে চলে যাবে দেশে। যেমন পর্তুগালের ফ্যাক্টরি মানে পর্তুগিজ জাহাজ এসে বা পর্তুগিজ নাবিকরা এসে এখান থেকে জিনিসপত্র নিয়ে পর্তুগালে চলে যাবে। তো ফ্যাক্টরিটা তৈরি তো হয় কালিকটে, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এর পিছনে কারণ অবশ্যই সেই আরবীয় বণিকরা, যারা যাদের ব্যবসা ততদিনে একটু ক্ষতিগ্রস্ত হলেও একদম দুর্বল হয়ে পড়েনি। আর বহুদিন ধরে তারা এখানে ব্যবসা করছে। তো এই আরবীয় বণিকরা এসে পর্তুগিজদের এই বাণিজ্য কুঠিটা ধ্বংস করে দেয়। বিপদ বুঝে তখন পর্তুগালের যিনি রাজা ছিলেন ১৫০১ খ্রিস্টাব্দে পুনরায় ভাস্কো দা গামাকে ভারতে পাঠান, যাতে এই যে সমস্যাগুলো হচ্ছে সেটা বন্ধ হয়। ভাস্কো দা গামা ভারতে আসেন এবং এসে তিনি ডাইরেক্ট অ্যাকশন নিতে শুরু করেন আরবীয় বণিকদের ওপরে। আরবীয় বণিকদের যেখানে, যেখানে ঘাঁটি রয়েছে, যেখানে, যেখানে বন্দর রয়েছে, সেগুলোকে ধ্বংস করতে তিনি শুরু করেন এবং এর মাধ্যমে এই পুরো এলাকাতে পর্তুগিজদের শক্তি অনেকটা বৃদ্ধি পায় এবং ১৫০৩ সালে পর্তুগিজদের ১ম ফ্যাক্টরি বা ১ম বাণিজ্য কুঠি স্থাপিত হয় কোচিনে। বাণিজ্য কুঠি স্থাপন হয়ে গেল। এইবার দরকার একজন এমন ব্যক্তির যে ভারতে থেকে এই ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করবে এবং সেই কারণে ১৫০৫ খ্রিস্টাব্দে পর্তুগালের রাজা ফ্রান্সিসকো দে আলমিডা বলে একজনকে ভারতের নতুন গভর্নর নিযুক্ত করে পাঠান। ফ্রান্সিসকো দে আলমিডা একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি ভারতে এসে বুঝতে পারেন যে শুধুমাত্র আরবীয় বণিকরা নয়, তার সঙ্গে সঙ্গে অনেকেই পর্তুগিজদের বিরুদ্ধে চলে গেছে। যে জামোরিন তাদেরকে ওয়েলকাম করেছিল প্রথমে, সেই জামোরিন পর্যন্ত বুঝতে পেরে যায় যে পর্তুগিজদের মেন উদ্দেশ্য শুধুমাত্র এখানে এসে ব্যবসা করা নয়, বরং জায়গা দখল করা এবং এখানে ক্ষমতা বিস্তার করা। তো সেই কারণে এই সময় মিশরের যারা বণিক ছিল, গুজরাটের যারা বণিক ছিল, আরবীয় বণিকরা যারা ছিল এবং এই সমস্ত অঞ্চলের যারা রাজা ছিল, তারা সকলে জোট বাঁধছে। জামোরিন এসে এদেরকে ধ্বংস করার প্ল্যান নেন এবং একটা নীতি প্রতিষ্ঠা করেন, যার নাম শান্ত জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি। এই নীতির মাধ্যমে এই আলমেডা কি করেন, যত আশেপাশের বন্দর রয়েছে ভারত মহাসাগর এবং আরব সাগর অঞ্চলে, সেই সমস্ত বন্দরগুলো ধ্বংস করে একে একে দখল করেন। যার ফলে এই সম্পূর্ণ ভারত মহাসাগর এবং আরব সাগর অঞ্চলে পর্তুগিজদেরই ক্ষমতা থাকে, বাকিরা এখান থেকে ধ্বংস হয়ে যায়। ১৫০৭ সালে এই সমস্ত বিরোধী শক্তিরা একসাথে হয়ে শেষ চেষ্টা করে পর্তুগিজদের হারানোর এবং এর মাধ্যমে একটা যুদ্ধ হয়, যার নাম হচ্ছে দিউয়ের যুদ্ধ। দিউয়ের যুদ্ধে দুখানা অ্যাকচুয়ালি যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ যেটা হয়েছিল, সেখানে পর্তুগিজদের নেতৃত্ব দিচ্ছিল ফ্রান্সিসকো দে আলমিডার পুত্র, কিন্তু সেই যুদ্ধে সে পরাজিত হয় এবং নিহত হয়। কিন্তু দ্বিতীয় যুদ্ধে আলমেডা নিজে ক্ষমতা হাতে নেয় এবং এবং এই সম্মিলিত বাহিনীকে পরাজিত করে এবং এর মাধ্যমে সম্পূর্ণ এই অঞ্চলে পর্তুগিজদের একাধিপত্য স্থাপন হয়। ১৫১০ সালে নতুন একজন গভর্নর হিসেবে আসেন ভারতে, যার নাম আলফানসো দে আলবুকার্ক এবং ইনি এসে একটা নতুন সিস্টেম চালু করেন, যার নাম কার্টাজ সিস্টেম। কার্টার সিস্টেম একটা পাসের মতো, অর্থাৎ এই সময় পুরো ভারত মহাসাগর আরব সাগর অঞ্চলে পর্তুগিজদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে এই অঞ্চল দিয়ে যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে চাইতো, ইভেন যদি মুঘল সম্রাটও ব্যবসা বাণিজ্য করতে চাইতো, তাদেরকে পর্তুগিজদের কাছ থেকে একটা পাস নিতে হতো। সেই পাসটাই হচ্ছে কার্টাজ। এই কার্টাজ যারা নেবে তাদের ওপর পর্তুগিজরা আক্রমণ করবে না, কিন্তু যারা নেবে না তাদের ওপর পর্তুগিজরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তো এই রকম একটা সিস্টেম চালু করা হয়। ১৫১০ খ্রিস্টাব্দেই বিজাপুরের যিনি সুলতান ছিলেন ইউসুফ আদিল শাহী, ইনি আদিল শাহ বংশের একজন শাসক ছিলেন, তার কাছ থেকে গোয়া পর্তুগিজরা পেয়ে যায় এবং গোয়া এমন একটা জায়গা পর্তুগিজদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাতে তারা পরবর্তীকালে রাজধানী স্থাপন করবে এবং পরবর্তীকালে ভারতের স্বাধীনতার পরেও গোয়াতেই পর্তুগিজরা শেষ পর্যন্ত থেকে গিয়েছিল। ১৫১০ সালে তারা গোয়া লাভ করে এবং গোয়া দখল করার পরে সেখানে সতী ব্যবস্থা বন্ধ করে দেয়। এই জিনিসটা শুনলে মনে হয় যে কোনো ভালো কিছু করার জন্য সতী ব্যবস্থা বন্ধ করেছিল, একদমই না। গোয়াতে এই সময় প্রচণ্ড ধ্বংসলীলা চালানো হয়, পুরুষদের হত্যা করে দেওয়া হয়, মহিলাদের জোর করে তুলে আনা হয়, যার
পিছনে মেন উদ্দেশ্য ছিল পর্তুগিজরা চেয়েছিল তাদের বংশধর ভারতে বৃদ্ধি করার। তার জন্য দরকার ছিল তাদের প্রচুর মেয়ের, যাদের সঙ্গে বিবাহ করে তারা এখানে বংশধর বৃদ্ধি করতে পারবে। এই অবস্থাতে যে মহিলারা যাদের স্বামী মারা যেত তারা সহমরণে যেত, সতী হতে চাইতো, সেইটা বন্ধ করে দেওয়া হয় যাতে এই মেয়েদেরকে তুলে আনা যেতে পারে। ১৫১১ মালয়, ১৫১৫ ওরমুজ, এই সমস্ত জায়গা দখল করে পর্তুগিজ শক্তি আরো বেশি শক্তিশালী হতে শুরু করে। ১৫২৪ সালে ভাস্কো দা গামা শেষবারের জন্য ভারতে আসেন এবং এখানে এসেই তিনি মারা যান। কোচিনে তার সমাধি আজও রয়েছে। এর পরবর্তীকালে আরো অনেকে গভর্নর হন, কিন্তু তারা খুব বেশি শক্তিশালী আগের যাদের কথা আলোচনা করে এলাম তাদের মতো শক্তিশালী ছিল না। এবং অবশ্যই ধীরে ধীরে পর্তুগিজদের ক্ষমতাও পড়তে শুরু করে। কারণ ভারতে এবং ইউরোপে বেশ কিছু শক্তি এই সময় মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল। ভারতে যেমন মারাঠারা শক্তিশালী হয় এই পশ্চিম উপকূলে, তেমনিভাবে ইউরোপে ইংল্যান্ড, ডাচ, ফরাসিরা শক্তিশালী হতে শুরু করে। ১৫২৯ সালে নিনো দা কুনহা বলে একজন গভর্নর হন এবং এনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ১৫৩০ সালে রাজধানী কোচিন থেকে গোয়ায় স্থানান্তরিত করা হয় এবং এই সময় থেকেই গোয়া পর্তুগিজদের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হয়ে দাঁড়ায়। ১৫৩৪ সালে গুজরাটের যিনি সেই সময়কার শাসক ছিলেন বাহাদুর শাহ, বেসিন দ্বীপ পর্তুগিজদের দিয়ে দেন। কিন্তু ১৫৩৭ সালে সেই গুজরাটের শাসককেই পর্তুগিজরা একটি জাহাজে এনে হত্যা করে দেয়। মানে এই সময় পর্তুগিজদের এতটাই ক্ষমতা ছিল যে ভারতীয় শাসকদের তারা হত্যা করে দেওয়ার মতো সক্ষম ছিল। ইতিমধ্যে ইউরোপে ইংল্যান্ড শক্তিশালী হতে শুরু করেছে এবং ইংল্যান্ডে একটা নতুন কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে। সেই কোম্পানিটারও উদ্দেশ্য হয়ে দাঁড়ায় ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা এবং সেই উদ্দেশ্যে ১৬০৮ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে পাঠানো হয় সুরাটে। উদ্দেশ্য জাহাঙ্গীরের সঙ্গে দেখা করে ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য একটু পারমিশন আদায় করা। জাহাঙ্গীর এই উইলিয়াম হকিন্সকে পছন্দ করত, কিন্তু পর্তুগিজদের বিরোধিতায় ১৬১১ খ্রিস্টাব্দে এই ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে ভারত ত্যাগ করতে বাধ্য হতে হয়। উইলিয়াম হকিন্সকে ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয় কারণ এর পিছনে মেন কারণ হচ্ছে পর্তুগিজরা সেই সময়তেও খুব শক্তিশালী ছিল। তারা তখনও পর্যন্ত ভারত মহাসাগর এবং আরব সাগর অঞ্চলে আহ, নিজেদের ক্ষমতা বজায় রেখেছিল এবং এই অঞ্চলে যদি ব্যবসা বাণিজ্য করতে হতো, আগেই বললাম কার্টাজ নিতে হতো, জাহাঙ্গীরকেও সেই কার্টাজ নিতে হতো। তার ফলে জাহাঙ্গীর চাইলেও ইংরেজদেরকে আলাদা কোনো ক্ষমতা সেই সময় দিতে পারেননি। কিন্তু এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় ১৬১২ খ্রিস্টাব্দে। এই সময় একটা যুদ্ধ হয় যে যুদ্ধটার নাম সোয়ালির যুদ্ধ। এই সোয়ালির যুদ্ধে শক্তিশালী পর্তুগিজ বাহিনী পরাজিত হয় ইংরেজদের কাছে। যে পর্তুগিজরা এতদিন অবধি অপরাজিত ছিল, পুরো ভারত মহাসাগর, আরব সাগর এই অঞ্চল তাদের কন্ট্রোলে ছিল, তাদেরকেই নৌযুদ্ধে হারিয়ে দিচ্ছে ইংরেজরা। এই সমস্ত কিছু দেখে মুঘল সম্রাট জাহাঙ্গীর বুঝতে পারেন যে পর্তুগিজদের চ্যালেঞ্জ করার মতো নতুন একটা শক্তি এসে গেছে এবং জাহাঙ্গীরও পর্তুগিজদের প্রতি অসন্তুষ্ট ছিলেন বিভিন্ন কারণে। আল্টিমেটলি ১৬১৩ সালে জাহাঙ্গীর এবং পর্তুগিজদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে চলে আসে। ১৬১৩ খ্রিস্টাব্দে পর্তুগিজরা একটা মুঘল জাহাজ দখল করে বা বন্দি করে যেখানে জাহাঙ্গীরের নিজস্ব লোকজন ছিল এবং এইটা হওয়ার সাথে সাথেই জাহাঙ্গীর মুকারিব খানকে সুরাটে পাঠান ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং এর মাধ্যমে প্রকাশ্যে মুঘল এবং পর্তুগিজদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা সামনে আসে। এই দ্বন্দ্ব আরও তীব্রতর হয় যখন মোগল বাদশাহ হন শাহজাহান। ১৬৩২ খ্রিস্টাব্দে হয় হুগলিতে মুঘল ঘেরাও। এই সময় মোগল বাদশাহ শাহজাহান বাংলার যিনি গভর্নর ছিলেন কাসিম খান তাকে হুগলিতে পাঠান এবং পর্তুগিজদের যে সমস্ত জায়গা রয়েছে সেখান থেকে তাদেরকে বার করে দেওয়ার নির্দেশ দেন। এই সময় আস্তে আস্তে পর্তুগিজদের অবস্থা প্রচণ্ডই খারাপ হয়ে যায়। ১৬৬১ খ্রিস্টাব্দে সেই সময় ব্রিটেনের রাজা
চার্লস দ্বিতীয়র সঙ্গে পর্তুগিজ রাজকুমারী ক্যাথরিন দ্য ব্রোগানজার বিবাহ অনুষ্ঠান হয় এবং এর মাধ্যমে ব্রিটিশরা বোম্বে যৌতুক হিসেবে পেয়ে যায়। অন্যদিকে 1739 খ্রিস্টাব্দে মারাঠারা সলসেট বেসিন এই সমস্ত জায়গাগুলো দখল করে নেয়। আলটিমেটলি এই সময় এসে পর্তুগিজরা মাত্র কয়েকটা জায়গাতেই সীমাবদ্ধ থেকে যায়, যার মূল কেন্দ্র ছিল গোয়া। একদিকে যেখানে পর্তুগিজরা দুর্বল হতে শুরু করে, সেই একই জায়গাটা দখল করার জন্য দুটো ইউরোপিয়ান কোম্পানি আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করে। একটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং আরেকটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ যারা নেদারল্যান্ডের বাসিন্দা ছিল, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ যারা ইংল্যান্ডের বাসিন্দা ছিল। এই দুটো দেশ থেকে ব্যবসায়ীরা কোম্পানি তৈরি করে ভারতের সঙ্গে ব্যবসা করার জন্য প্রস্তুতি নিতে অলরেডি এই টাইমে শুরু করে দিয়েছিল। কারণ অলরেডি ইউরোপের মার্কেটে এইটা বোঝা গেছিল যে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যারাই ব্যবসা করতে পারবে তারা প্রচণ্ড লাভবান হবে। এই পরিস্থিতিতে মোটামুটি ১৬০০ খ্রিস্টাব্দের আশেপাশে এই দুটো দেশ প্রচণ্ড শক্তিশালী হতে শুরু করে। এর পিছনে বিশেষ কারণ রয়েছে। ইউরোপের এই দুটো দেশ শিল্পক্ষেত্রে প্রচণ্ড এগিয়ে গিয়েছিল। যে জাহাজের ক্ষমতায় পর্তুগিজরা এত কিছু জয় করেছিল, সেই জাহাজের তৈরিতে নতুন পদ্ধতি নিয়ে আসে নেদারল্যান্ড এবং ব্রিটেনের বাসিন্দারা। তো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প শুরু হয় ১৫৯৬ সাল থেকে। ১৫৯৬ সালে কর্নেলিস দে হাউটম্যান বলে একজন ব্যক্তি সুমাত্রা, ব্যান্টাম এই সমস্ত জায়গায় গিয়ে পৌঁছয়। উদ্দেশ্য এই অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য সুদৃঢ় করা। এবং এই সময়টাতে নেদারল্যান্ডে একাধিক কোম্পানি তৈরি হয়ে গেছিল ব্যবসা করার জন্য। এখানে নেদারল্যান্ডের সরকার হস্তক্ষেপ করে এবং যতগুলো কোম্পানি রয়েছে তাদেরকে একত্রিত করে একটা নতুন কোম্পানি তৈরি করে, যার নাম দেওয়া হয় ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ২০ মার্চ ১৯০২ সালে এই কোম্পানিটা প্রতিষ্ঠা হয়। পৃথিবীর প্রথম মাল্টিন্যাশনাল বা বহুজাতিক কর্পোরেশন কোম্পানি ছিল এই ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর পিছনে মেন কারণ যেটা ছিল সেটা হচ্ছে একাধিক ব্যবসায়ী তখন তারা তাদের জাহাজ নাবাতো সমুদ্রে ব্যবসা করার জন্য। এবার একজন ব্যবসায়ী একটা জাহাজ যদি নাবায়, তার যদি সেই জাহাজটা ডুবে যায় তাহলে সম্পূর্ণ ক্ষতিটা তাকে বহন করতে হবে। তখন এই সরকার এবং অনেক সমস্ত ব্যবসায়ীরা একত্রিত বসে ঠিক করে যে আমরা সবাই মিলে প্রত্যেকেই একটা একটা করে জাহাজ নামাবো না, তার বদলে আমরা সবাই মিলে একসাথে ১০টা ১৫টা জাহাজ নামাবো এবং এই যে কোম্পানিটা জাহাজগুলো নামাচ্ছে ব্যবসা করার জন্য, তাতে আমাদের শেয়ার থাকবে। আজকের যে শেয়ার মার্কেটের কনসেপ্ট সেইটা এখান থেকে শুরু হয়। শেয়ার থাকলে কি হবে, যদি ১০টা বা ১৫টার মধ্যে একটা জাহাজও ডুবে যায় তাহলে কোনো একজন পার্টিকুলার ব্যক্তির ক্ষতি হবে না, ক্ষতিটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। কিন্তু যদি লাভ হয় তাহলে সবাই তার ভাগ পাবে। তো এই পদ্ধতিটা প্রথম এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে দেখা যায়। ১৫০৫ সালে তারা প্রথম ভারতে একটা বাণিজ্য কুঠি স্থাপন করে মাসুলিপট্টনম, যেটা আজকের অন্ধ্রপ্রদেশে পড়ছে। এবং তারা ভারতে আসার সাথে সাথে দ্রুত গতিতে এখানে বিভিন্ন জায়গাতে বাণিজ্য কুঠি স্থাপন করতে শুরু করে। ১৬০৯ সালে পুলিকট, যেটা মাদ্রাজে অবস্থিত, এবং এইখানে পরবর্তীকালে অর্থাৎ ১৬১৩ সালে একটা দুর্গ নির্মাণ করে। মানে শুধু বাণিজ্য কুঠিতে তারা শান্ত থাকে না, আস্তে আস্তে তারা রাজনীতির মধ্যে প্রবেশ করতে শুরু করে। এখানে একটা দুর্গ তৈরি হয়, যে দুর্গর নাম দেওয়া হয় গ্যালড্রিয়া। ১৬১৬ সালে তারা সুরাট, ১৬৪১ সালে বিমলিপত্তনম, ১৬৪৫ সালে করাইকাল, ১৬৫৩ সালে বাংলাতে তারা চলে আসে ব্যবসা করতে। চিনসুরা, বরানগর, কাসিমবাজার, বালাসোর, পাটনা, সেই সময় বিহার, উড়িষ্যা সমস্ত কিছুই বাংলা সুবার মধ্যে পড়তো। তো সেই বাংলাতে ১৬৫৩ সালে তারা বাণিজ্য কুঠি নির্মাণ করে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে দ্রুত তাদের বিস্তার লাভ করছিল, কিন্তু সেই সাথে সাথে ভারতে আরও একটা কোম্পানি সেই সময় বিভিন্নভাবে জায়গা তৈরি করার কাজ করে যাচ্ছিল, সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং অবভিয়াসলি যখন দুটো পাওয়ার যখন একে অপরের মুখোমুখি হচ্ছে, অবশ্যই তাদের মধ্যে লড়াই বাধবে এবং ডাচ এবং ব্রিটিশদের মধ্যে লড়াই একটা তীব্রতর জায়গায় পৌঁছয়। এবং এর সূত্রপাত হচ্ছে ১৬২৩ সালে, যখন অ্যাম্বোয়ানা বলে একটা জায়গা, এই অ্যাম্বোয়ানা জায়গাটা পড়ছে কোথায়, ইন্দোনেশিয়াতে।
এখানে ডাচরা ১০ জন ইংরেজকে হত্যা করে দেয় এবং এইটার মাধ্যমে ব্রিটিশ এবং ডাচদের মধ্যে একটা দীর্ঘকালব্যাপী লড়াই শুরু হয়। যদিও এই যুদ্ধগুলো ডাইরেক্ট ভারতে হয়নি, কিন্তু এই যুদ্ধের প্রভাব ভারতে পড়েছিল। ১৬৫২ থেকে ৫৪ প্রথম ইঙ্গো-ডাচ যুদ্ধ হয়, ১৬৬৫ থেকে ৬৭ দ্বিতীয় অ্যাংলো-ডাচ যুদ্ধ হয় এবং ১৬৭২ থেকে ৭৪ তৃতীয় ইঙ্গো-ডাচ যুদ্ধ হয়। এই প্রত্যেকটাই ইন্দোনেশিয়া অঞ্চলে হয় এবং এই যুদ্ধগুলোর প্রভাব যেটা হয় সেটা হচ্ছে ব্রিটিশ এবং ডাচ দুজনেই বুঝতে পারে যে আমাদের যে শক্তি সেটা একে অপরের বিরুদ্ধে শেষ না করে আমাদের নিজেদের মধ্যে চুক্তি হওয়া উচিত। তার মধ্যে একটা ঘটনা ঘটে নভেম্বর ১৭৫৯ সালে ডাচ এবং ব্রিটিশ সেনাবাহিনী বা বলা যেতে পারে নৌবাহিনী একে অপরের মুখোমুখি হয় ভারতে, আমাদের বাংলাতে। এই যুদ্ধটার নাম ছিল বেডেরা বা চিনসুরা বা হুগলির যুদ্ধ। এই যুদ্ধর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই সময় অলরেডি বাংলার সিংহাসনে বসানো হয়েছে মীর জাফরকে। মীর জাফরের কাছ থেকে ব্রিটিশরা প্রচণ্ড পরিমাণে অর্থ এবং অন্যান্য ক্ষমতা জোর করে নিতে শুরু করেছিল এবং মীর জাফর অ্যাকচুয়ালি ব্রিটিশদের হাতের পুতুল ছিল। যখন খুশি যা খুশি ডিমান্ড করছিল। তো তখন মীর জাফর বুঝতে পারে ব্রিটিশদেরকে বাংলা থেকে না সরালে সে স্বাধীনভাবে শাসন করতে পারবে না। তখন মীর জাফর গিয়ে পৌঁছায় ডাচদের কাছে, কারণ মীর জাফর জানতো যে ব্রিটিশদের এখন সবথেকে বড় শত্রু পর্তুগিজরা নয়, ডাচরা। তো তাদের সঙ্গে একটা চুক্তি হয় মীর জাফর এবং ডাচদের মধ্যে যে যদি ডাচরা ব্রিটিশদেরকে পরাজিত করতে পারে তাহলে বাংলায় তারা বিশেষ সুবিধা পাবে। তো এইভাবে একটা যখনই ব্রিটিশরা যখন জানতে পারে এইরকম ঘটনা ঘটছে তখন চিনসুরার কাছে, আজকের চুঁচুড়া যেটা যে জায়গাটার নামে পরিচিত, সেইখানে একটা জায়গা রয়েছে বেডেরা। সেই বেডেরাতে লড়াই হয় ডাচ বাহিনী এবং ব্রিটিশ বাহিনীর মধ্যে। সাল হচ্ছে ১৭৫৯ এবং সময় ২রা নভেম্বর। এই যুদ্ধে ডাচরা পরাজিত হয়, ব্রিটিশরা জয়ী হয় এবং ব্রিটিশ এবং ডাচদের মধ্যে আল্টিমেটলি একটা চুক্তিও হয়ে যায় ১৭৬৭ সালে। ডাচরা বলে যে আমরা ইন্দোনেশিয়ায় ব্যবসা করব, ভারতে ফোকাস করব না। ব্রিটিশরা বলে যে আমরা ভারতে ফোকাস করব, ইন্দোনেশিয়ায় আমরা ব্যবসা করব না। এইভাবে নিজেদের মধ্যে একটা চুক্তি হয় এবং এই দীর্ঘকালব্যাপী যে ব্রিটিশ এবং ডাচদের মধ্যে যুদ্ধ সেটা শেষ হয়। তো আল্টিমেটলি ভারতে ৩ খানা কোম্পানি আসে। পরবর্তীকালে ৪ নম্বর কোম্পানি ফরাসিরা আসবে, কিন্তু সেটা পরের ঘটনা। ইতিমধ্যে যে ৩ টে কোম্পানি রয়েছে, হ্যাঁ, এই সময় আরো একটা কোম্পানি ছিল সেটা হচ্ছে ডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা মূলত ভারতে ধর্ম প্রচারের জন্য এসেছিল। ব্যবসা করাও তাদের একটা ইস্যু ছিল। কিন্তু ব্যবসা বাকি যে ৩ টে কোম্পানি যেরকম হারে ব্যবসা করেছিল সেটা তারা করেনি। ডেনদের সম্পর্কে আমরা পরে জেনে নেব। কিন্তু যে প্রধান ৩ টে কোম্পানি এসেছিল পর্তুগিজ, ব্রিটিশ এবং ডাচ, তাদের মধ্যে ইংরেজরাই আল্টিমেটলি বেঁচে থাকে এবং পরবর্তীকালে যখন ফরাসিরা আসবে তাদেরকেও সরিয়ে দিতে পারবে ব্রিটিশরা এবং দিয়ে আল্টিমেটলি ভারতে প্রধান শক্তি হয়ে যাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে, ওভারঅল কোম্পানি সম্পর্কে যাওয়ার আগে কয়েকজন ব্যক্তির নাম খুব ইম্পোর্টেন্ট যারা ভারতে আসার পথ তৈরি করেছিল। ১ম জন হচ্ছেন টমাস স্টিফেন্স বলে একজন ব্যক্তি, যিনি একজন ধর্মপ্রচারক ছিলেন ১৫৭৯ সালে। তখন ভারতে পর্তুগিজরা খুব বেশি শক্তিশালী। সেই সময় তিনি ভারতে এসেছিলেন ধর্ম প্রচার করতে, তার কোনো উদ্দেশ্য ছিল না ব্যবসা-বাণিজ্য করার। তিনি ১ম ব্রিটিশ ব্যক্তি যিনি ভারতে আসেন। কিন্তু তাকে কোনো রকম বাধা দেওয়া হয়নি, পর্তুগিজরা বাধা দেয়নি। কারণ পর্তুগিজরা গোঁড়া খ্রিস্টান ছিল। তারা অন্য একজন ব্যক্তি, সে অন্য দেশের হতে পারে, সেখান থেকে ধর্ম প্রচার করতে এসছে, তারা তাকে কোনো রকম বাধা দেয়নি। কিন্তু তারপরে যখন ব্রিটিশরা ভারতে ব্যবসা-বাণিজ্য করার জন্য আসতে শুরু করে বা পারমিশন পাওয়ার চেষ্টা করে, একাধিকবার পর্তুগিজরা বাধা দেয়। আল্টিমেটলি সেইখান থেকে ব্রিটিশরা জয়ী হয়। সেটাই সম্পর্কে আমরা জানবো। যাই হোক, 2nd ব্যক্তি হচ্ছে জন মিল্ডেন হল। জন মিল্ডেন হল ইনি ভারতে পা দেন ১৬০৪ সালে এবং ততদিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়ে গেছে। সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে ভারতে ব্যবসা করার জন্য
ভারতে আসা প্রথম ব্যক্তি ছিলেন। কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেইন টার্গেটই ছিল ভারতের সঙ্গে ব্যবসা করা। তার জন্য দরকার পারমিশন। তো সেই পারমিশন পাওয়ার জন্য জন মিল্ডেন হলকে পাঠানো হয় এবং ইনি ভারতে আসেন ১৬০৪ সালে। এখানে একটা বলার বিষয় হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে প্রতিষ্ঠা হয়েছিল। ১৬০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০২ সালে প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে এসেছিল। ১৫৯৯ সালে যেখানে ইউরোপে সমস্ত দেশ চাইছে আমরা কোম্পানি তৈরি করব, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসা করব, সেরকমভাবে কোম্পানি তৈরি করা শুরু করেছে। ১৫৯৯ সালে একদল ব্রিটিশ ব্যক্তি তারা নিজেদের মধ্যে ঠিক করে একটা কোম্পানি তৈরি করে, যে কোম্পানিটার নাম দেওয়া হয় মার্চেন্টস অ্যাডভেঞ্চার্স। একটা ছোট কোম্পানি তৈরি হয় এবং তারা সরকারের কাছে দাবি জানায় যে আমাদের পারমিশন দেওয়া হোক, আমরা ভারতের সঙ্গে ব্যবসা করব। ঠিক তার পরের বছর ১৬০০ সালে সেই সময় যিনি ইংল্যান্ডের রানী ছিলেন, রানী এলিজাবেথ, তিনি একটা ব্যবসায়িক ফরমান জারি করেন। ফরমান ফরমান বলতে একটা পারমিশন। যে পারমিশনে বলা হয় যে এই কোম্পানিটা ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারবে এবং শুধুমাত্র এই কোম্পানিটারই ক্ষমতা থাকবে ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার। ব্রিটেন থেকে অন্য কোনো কোম্পানি গিয়ে ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। এইরকম একটা একচেটিয়া বাণিজ্যের ফরমান জারি করা হয় এবং এই কোম্পানিটারও নাম চেঞ্জ করে দেওয়া হয়। নাম করা হয় গভর্নর অ্যান্ড মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইন্টু ইস্ট ইন্ডিজ। আমরা যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে চিনি, সেটার অ্যাকচুয়াল নাম এইটা ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু মৌখিক নাম ছিল। ১৬০৯ সালে আগের যে ফরমানটা ছিল রানীর দেওয়া, সেটাকে সীমাহীন সময়ের জন্য করা হয়। অর্থাৎ এর কোনো টাইম লিমিট থাকবে না। আনলিমিটেড টাইমের জন্য যতদিন না পর্যন্ত নতুন কোনো আবার ফরমান জারি হচ্ছে, ততদিন পর্যন্ত শুধু এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সঙ্গে শুধুমাত্র ব্যবসা করতে পারবে। এখানে শুধু ভারত নয়, অ্যাকচুয়ালি এই যে পারমিশনটা দেওয়া হয়েছিল ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসা করার। যাই হোক, ১৬০১ সালে এবার এই কোম্পানি থেকে বিভিন্ন জাহাজ ছাড়া হয়। এই দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসার পথ পথ ততদিনে আবিষ্কার হয়ে গেছে তার পারমিশন জোগাড় করার জন্য। সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গাতে একটা জাহাজের দল, একটা একটা গ্রুপ গিয়ে পৌঁছয়। যে দলটার নেতৃত্ব দিচ্ছিল জেমস ল্যাঙ্কাস্টার। এই ব্যক্তি ভারতে আসেনি। সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গায় যায়। এই জেমস ল্যাঙ্কাস্টারের দলের মধ্যেই একজন ব্যক্তি ছিলেন জন মিল্ডেন হল, যিনি ১৬০৪ সালে ভারতে আসেন এবং গিয়ে ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ব্যবসায়িক কারণে ব্যবসা করার জন্য ভারতে আসেন। এরপরে ১৬০৮ সালে ক্যাপ্টেন হকিন্স ভারতে এসে পৌঁছয়। সেই সময় ভারতে শাসন করছে জাহাঙ্গীর। ইনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে এসছিলেন। উদ্দেশ্য ছিল জাহাঙ্গীরের থেকে একটা পারমিশন নেওয়া ব্যবসায়িক কুঠি তৈরি করার জন্য। তাদের উদ্দেশ্য ছিল সুরাট বলে যে জায়গাটা রয়েছে গুজরাটে, সেখানে একটা ব্যবসায়িক কুঠি স্থাপন করবে। কিন্তু সেই সময় পর্যন্ত পর্তুগিজরা যথেষ্ট স্ট্রং, তারা বিরোধিতা করে। তাই ক্যাপ্টেন হকিন্সের যে উদ্দেশ্য ছিল সেটা পূরণ হয় না। পারমিশন পাওয়া যায় না। কিন্তু এই ক্যাপ্টেন হকিন্সকে জাহাঙ্গীর খুব পছন্দ করেছিলেন। তাকে ইংলিশ খান উপাধি দেওয়া হয়েছিল। কারণ ইনি খুব ভালো ফার্সি ভাষায় কথা বলতে পারতেন এবং সেই সময় মুঘলদের অফিসিয়াল ভাষা ছিল ফার্সি। তিনি যে জাহাজটা করে এসেছিলেন সেই জাহাজটার নাম ছিল হেক্টর এবং এই হেক্টর জাহাজ করে ১৬০৭ সালে তিনি লন্ডন থেকে যাত্রা শুরু করেন। ১৬০৮ সালে ভারতে এসে পৌঁছন এবং আ তিনি দেখা করেন জাহাঙ্গীরের সঙ্গে। জাহাঙ্গীর তাকে খুব পছন্দ করে। তার ফার্সি ভাষা শুনে তাকে ৪০০ র মনসবদারি দেওয়া হয়, বেতন দেওয়া হয়। সেই সময় ৩০,০০০ টাকা তাকে বেতন দেওয়া হয়। কিন্তু মেন যে উদ্দেশ্য ছিল, অর্থাৎ একটা পারমিশন পাওয়া, সেটা পাওয়া যায় না এবং সেই সমস্ত যে উদ্দেশ্যে তিনি এসছেন সেটা যেহেতু ব্যর্থই হয়েছে, তো সেই জন্য ১৬১১ সালে ক্যাপ্টেন হকিন্স আগ্রা ত্যাগ করেন। এবার ১৬১১ সালে তিনি চলে গেলেও ব্রিটিশরা একটা বাণিজ্য কুঠি স্থাপন করতে পেরেছিল ছোট একটা মাসুলিপট্টনমে, কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয়নি। এগেন পর্তুগিজদের যে বিরোধিতা, তার ফলে সেখানে সেই বাণিজ্য কুঠিটা ভেঙে দিতে বাধ্য হয়। এবার ১৬১২ সালে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যেটা হচ্ছে সোয়ালির নৌযুদ্ধ।
সোয়ালি এটা গুজরাটের কাছে একটা জায়গা যেখানে ব্রিটিশ এবং পর্তুগিজদের মধ্যে একটা লড়াই হয়। যে পর্তুগিজ নৌবাহিনী এত শক্তিশালী, তাদেরকে কেউ হারাতে পারে না। ইভেন সুলতানের জাহাজকেও পারমিশন নিতে হতো ব্যবসা করার জন্য। সেই শক্তিশালী বাহিনী ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়। এই ব্রিটিশ বাহিনী টমাস বেস্ট বলে একজন ব্যক্তির, একজন অফিসারের আন্ডারে ড্রাগন জাহাজের মাধ্যমে পর্তুগিজদের পরাজিত করে এবং এই ঘটনাটা খুব খুশি করেছিল জাহাঙ্গীরকে। কারণ যতই হোক জাহাঙ্গীর পর্তুগিজদের প্রতি বিভিন্ন কারণে অসন্তুষ্ট ছিল। যখনই দেখা যায় যে এরকম পর্তুগিজরা পরাজিত হয়েছে, জাহাঙ্গীর বুঝতে পারে যে পর্তুগিজদের পরাজিত করার মতো একটা শক্তি ভারতে উপস্থিত হয়েছে, তারা হচ্ছে ব্রিটিশরা। এবং সেইটার পরই পরপর একাধিক সুবিধা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেতে থাকে জাহাঙ্গীরের তরফ থেকে। ১৬১৩ সালে সুরত শহরে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন হয়, যেটার পারমিশন আগে পাওয়া যায়নি। সেই পারমিশন এবার তারা পেয়ে যায় এবং এই সুরাটের যে বাণিজ্য কুঠি সেটার নেতৃত্ব দেন টমাস অলডওয়ার্থ। মানে তিনি এই বাণিজ্য কুঠির বা ফ্যাক্টরির প্রধান ছিলেন। এবার ১৬১৫ সালে আরো একজন ইম্পোর্টেন্ট ব্রিটিশ ব্যক্তি ভারতে আসেন এবং ইনি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে নয়, ডাইরেক্ট সেই সময়ে যিনি ব্রিটেনের রাজা ছিলেন তার তরফ থেকে আসেন। তার নাম হচ্ছে টমাস রো। সেই সময় যিনি ব্রিটেনের রাজা ছিলেন তার নাম হচ্ছে জেমস প্রথম। জেমস প্রথমের দূত হিসেবে তিনি জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেন এবং তিনি আসার পর আরো বেশি সুযোগ সুবিধা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেতে শুরু করে। আগ্রা, আহমেদাবাদ, ব্রোচ এই সমস্ত জায়গাতে বাণিজ্য কুঠি স্থাপন করতে পারে ব্রিটিশরা। ১৬১৮ পর্যন্ত তিনি মুঘল দরবারে ছিলেন। ব্রিটিশরা ভারতে একটা খুব ভালো স্ট্র্যাটেজি নিয়েছিল। তারা ঠিক করেছিল যে ভারতের কোনো রাজা বা কোনো শক্তিশালী ব্যক্তি বা কোনো আঞ্চলিক রাজার সঙ্গে তারা লড়াই করবে না। তাদের কাছ থেকে পারমিশন নেবে, তাদেরকে ভালো, ভালো কথা বলবে, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা করবে। যেমন ১৬৩২ সালে গোলকুন্ডার শাসকের কাছ থেকে একটা ফরমান তারা পায় এবং এই ফরমানের বলে তারা গোলকুন্ডা বন্দরটাকে ব্যবসা করার জন্য ব্যবহার করতে পারবে ফ্রিলি, কোনো ট্যাক্স দিতে হবে না। ১৬৩৯ সালে ফ্রান্সিস ডে বলে একজন ব্রিটিশ অফিসার, তিনি ডামরেলা বেঙ্কাটাপ্পা বলে একজন শাসক ছিলেন, চন্দ্রগিরির শাসক। তার কাছ থেকে মাদ্রাজ শহরটা পায়। তখনও মাদ্রাজ শহর তৈরি হয়নি। একটা ছোট জায়গা ছিল, সেটাকে তারা অধিগ্রহণ করে এবং মাদ্রাজ শহর সেখানে প্রতিষ্ঠা করে। ব্রিটিশরা ভারতে ৩ টে প্রেসিডেন্সি পরবর্তীকালে তৈরি করবে। একটা বোম্বে, সেকেন্ড ক্যালকাটা এবং মাদ্রাজ। তার ১ম সূত্রপাত এইখান থেকে হয়। মাদ্রাজ, এখানে একটা দুর্গ তৈরি করা হয়, ফোর্ট সেন্ট জর্জ। এটা ভারতে তাদের ১ম দুর্গ ছিল এবং মাসুলিপট্টনমে এতদিন অবধি তাদের সদর দপ্তর ছিল, সেখান থেকে সেটা ট্রান্সফার করে এই মাদ্রাজে নিয়ে আসা হয়। এরপরে তারা বাংলা সুবাতে প্রবেশ করে। ১৬৫১ সালে সেই সময় যিনি বাংলার সুবাদার ছিলেন তার নাম শাহ সুজা, তার কাছ থেকে অনুমতিপত্র নেয় এবং বাংলাতে তারা ১ম বাণিজ্য কুঠি ১৬৫১ সালে হুগলিতে নির্মাণ করে। তারপরে ধীরে, ধীরে কাশিমবাজার, পাটনা, রাজমহল ইত্যাদি জায়গাতে আ বাণিজ্য কুঠি তৈরি হয় এবং এইভাবে বাংলাতে তারা ব্যবসা-বাণিজ্য শুরু করে। ইতিমধ্যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ১৬৬৪ সালে প্রতিষ্ঠা হয়। ফরাসিরা দ্রুত বিস্তার লাভ করতে শুরু করে। তারাও চেষ্টা করে ভারতে প্রবেশ করার, ব্যবসা-বাণিজ্য করার এবং পরবর্তীকালে গিয়ে ব্রিটিশদের প্রধান বিরোধী শক্তি হয়ে উঠে দাঁড়ায়। কিন্তু সেই গল্প পরে থাকবে, সেটা আমরা পরে আলোচনা করব। ১৬৬১ সালে তারা বোম্বাই লাভ করে। অ্যাকচুয়ালি যে বিবাহটা হয়েছিল আমরা আগে আলোচনা করে এসেছি, যেখানে ইংল্যান্ডের রাজা চার্লস দ্য সেকেন্ড বোম্বাই শহরটা পর্তুগিজদের কাছ থেকে লাভ করেছিল। সেই রাজা এই বোম্বাই শহরটা, তখনও বোম্বাই শহর তৈরি হয়নি। বোম্বাই যে অঞ্চলটা সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেয় এবং বার্ষিক ১০,০০০
পাউন্ডের বিনিময়ে এই বোম্বাই শহরটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে। এটা হয়েছিল ১৬৬৮ সালে। ৬১ সালে বোম্বাই শহর বে ব্রিটেনের রাজা পায় এবং ৬৮ সালে সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেয়। এবং এইখান থেকে তাদের যে 2nd প্রেসিডেন্সি বোম্বাই সেটা প্রতিষ্ঠা হয়। ১৬৮২ সালে উইলিয়াম হেজেস বলে একজন এজেন্ট কোম্পানির এজেন্ট, তিনি বাংলার সেই সময় যিনি গভর্নর বা সুবাদার ছিলেন শায়েস্তা খান, তার কাছ থেকে আরও কিছু সুবিধা লাভ করেন। কিন্তু প্রবলেমটা এইখানে আসে, সেই সময়ে এই সময়টাতে এসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম ছিল জন চাইল্ড। এই জন চাইল্ড ঠিক করে যে আমরা এতদিন যে পলিসি নিয়ে চলছি, অর্থাৎ কোনো ভারতীয় রাজার সঙ্গে কোনো রকম বিরোধ করব না, সেই পলিসিতে কিছুটা চেঞ্জ করে এবং তিনি একটা ঘটনা ঘটিয়ে বসেন। ১৬৮৫ সালে একটা মুঘল জাহাজ ছিল, যেটা মক্কায় তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। এবার এই জাহাজটার ওপর আক্রমণ করে জন চাইল্ডের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী এবং এই জাহাজটা ছিল ঔরঙ্গজেবের। এখানে শুধুমাত্র যে তীর্থযাত্রীরা ছিল তা নয়, তার সঙ্গে ব্যবসা বাণিজ্যেরও একটা ব্যাপার ছিল। যখন এরকম ঘটনা ঘটে, ঔরঙ্গজেব ব্রিটিশদের ওপর ক্ষিপ্ত হন এবং ঔরঙ্গজেব নির্দেশ দেন ব্রিটিশদের সমস্ত সম্পত্তি যেখানে যেখানে থাকবে সেখানে বাজেয়াপ্ত করার, এবং এইটা প্রথম হয় বাংলাতে। ১৬৮৬ সালে ঔরঙ্গজেব হুগলিতে ব্রিটিশদের যা সম্পত্তি আছে সমস্ত কিছু বাজেয়াপ্ত করার নির্দেশ দেন এবং এবং এইখানে হয় হুগলির লুট। এখানে ব্রিটিশদের যা সম্পত্তি ছিল, অ্যাকচুয়ালি হুগলিতে একটা কলোনি তারা তৈরি করেছিল, সেই সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়, সমস্ত দখল করা হয়। এইভাবে শুরু হয় ইংরেজদের সঙ্গে মুঘলদের প্রথম যুদ্ধ, যেটা ভারতে কোনো ভারতীয় রাজা, শুধু ভারতীয় রাজা নয়, ভারতের প্রধান যে শক্তি মুঘলদের সঙ্গে ব্রিটিশদের প্রথম যুদ্ধ ছিল। কিন্তু স্বাভাবিকভাবেই সেই সময় ব্রিটিশদের ক্ষমতা সমুদ্রে ছিল, কিন্তু স্থলবাহিনীর এত ক্ষমতা ছিল না যে মুঘল বাহিনীকে হারিয়ে দেবে। এই ঘটনার ফলে ব্রিটিশদের প্রচুর ক্ষতি হয় এবং আল্টিমেটলি যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারে যে তারা মুঘলদের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না, তখন তারা ঔরঙ্গজেবের সঙ্গে চুক্তি করে এবং তার কাছ থেকে ক্ষমা চায়। ঔরঙ্গজেবও নির্দেশ দেয় যে সব ঠিক আছে, এই যে জন চাইল্ড ব্যক্তি তাকে ভারতে রাখা যাবে না, তাকে সরিয়ে দিতে হবে এবং এই শর্তে ব্রিটিশদের সমস্ত যা জায়গা ছিল সব ফেরত দেওয়া হয় এবং ক্ষতিপূরণ কিছু নেওয়া হয়। এইভাবে ব্রিটিশদের সঙ্গে মুঘলদের যে লড়াই সেটাও বন্ধ হয়ে যায়। অন্যদিকে জোপ চার্নক, যিনি পুনরায় কলকাতার যে আশেপাশের অঞ্চল, তখনও কলকাতা শহর প্রতিষ্ঠা হয়নি। কলকাতার যে আশেপাশের অঞ্চল যেগুলো ব্রিটিশদের দখলে এতদিন ছিল বা ব্রিটিশরা সেখানে কলোনি বানিয়েছিল, ব্যবসা বাণিজ্য করছিল, সেই সমস্ত জায়গাগুলো পুনরায় ফেরত পাওয়ার জন্য মোগলদের সঙ্গে কথাবার্তা শুরু করে এবং আল্টিমেটলি ১৬৯০ সালে সুতানুটি বলে যে জায়গাটা, সেটা ফেরত পায় এবং এরপরে সুতানুটি এবং আশেপাশের কয়েকটা জায়গা, গোবিন্দপুর, কলিকাতা, এরকম আরও বেশ কয়েকটা গ্রাম মিলে একত্রিত করে কলকাতা শহর, অর্থাৎ ব্রিটিশদের যে তৃতীয় প্রেসিডেন্সি, সেটা প্রতিষ্ঠা পায়। ১৬৯১ সালের ১০ই ফেব্রুয়ারি বাংলাতে ব্যবসা করার জন্য আরও একটা ফরমান ব্রিটিশরা পায় বার্ষিক ৩০,০০০ টাকার বিনিময়ে। ১৬৯৮ খ্রিস্টাব্দে সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা, এই সমস্ত জায়গাগুলোর জমিদারির দায়িত্ব ব্রিটিশদের হাতে দেওয়া হয় বার্ষিক ১২০০ টাকার বিনিময়ে এবং এখানে কলকাতা শহর প্রতিষ্ঠা হয় এবং এখানে তার কিছুদিন পরে, অর্থাৎ ১৭০০ সালে ফোর্ট উইলিয়াম বলে একটা দুর্গ প্রতিষ্ঠা হয়। এই দুর্গের প্রথম যিনি প্রধান হন তার নাম ছিল স্যার চার্লস আয়ার। ইতিমধ্যে মুঘল শাসনেও বেশ কিছু পরিবর্তন হয়েছে। ঔরঙ্গজেব মারা গেছে, তারপরে মুঘলদের একটা পতন শুরু হয়। এই সময়ে ১৭১৫ সাল, সেই সময়ে মুঘলদের যিনি বাদশা ছিলেন তার নাম হচ্ছে ফারুক সিয়ার। ফারুক সিয়ার ছিলেন অসুস্থ, তার সঙ্গে দেখা করতে যান জন সুরম্যানের নেতৃত্বে একটা ব্রিটিশ বাহিনী, বেশ কয়েকজন লোক সাথে গেছিল, যাদের মধ্যে একজন ডাক্তার ছিলেন এবং সেই ডাক্তার ফারুক সিয়ারকে সারিয়ে তোলেন। এতে খুশি হয়ে ফারুক সিয়ার ঢেলে
প্রচুর সুযোগ সুবিধা ব্রিটিশদের দিয়ে দেয়, যেটা ফারুকসিয়ারের ফরমান নামে পরিচিত। 1717 সালে এই ফরমান দেওয়া হয় এবং এই ফরমানের বলে প্রচুর যে ক্ষমতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু বাংলায় নয়, পুরো ভারতবর্ষে লাভ করে। এই ফরমানে যেগুলো মেন জিনিস ছিল সেটা হচ্ছে, প্রথম, বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য। এই বিনা শুল্কে বাণিজ্য অর্থাৎ বাংলাতে বাণিজ্য করার জন্য কোনো ট্যাক্স লাগবে না। এই জিনিসটার মাধ্যমে ভারতে অ্যাকচুয়ালি ব্রিটিশ শাসনের শুরু হয়। এইটা নিয়ে প্রবলেম শুরু হবে বাংলার নবাবদের সঙ্গে এবং আল্টিমেটলি হবে পলাশির যুদ্ধ। তো এই ফরমানটা পাওয়া যায়। নেক্সট যে সুবিধা পায় সেটা হচ্ছে কোম্পানি দস্তক দেওয়ার বা দস্তক ইস্যু করার ক্ষমতা পায়। এই দস্তক জিনিসটা কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করছে বাংলাতে এবং আরও কিছু জায়গাতে। তো এই যে এক্সক্লুসিভ ক্ষমতাটা, সেটা তারা নিজেরা তো ভোগ করছেই, তার সাথে সাথে তারা ঠিক করে এবার থেকে আমরা অন্য কোনো ব্যবসায়ী যদি বিনা শুল্কে বাণিজ্য করতে চায়, তাদেরকে একটা দস্তক ইস্যু করব। অর্থাৎ এই দস্তক যদি সেই ব্যবসায়ী ব্রিটিশদের কাছ থেকে কেনে, তাহলে তাদের সেই ব্যবসায়ীকেও বিনা শুল্কে বাণিজ্য করতে দেওয়া হবে। নেক্সট হচ্ছে কলকাতা এবং আশেপাশে আরও জায়গা তারা দখল করতে পারবে। ফোর্থ যেটা বলা হয়, হায়দ্রাবাদে বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। ফিফথ বলা হয় সুরাটে বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। এবং 6 নম্বর যেটা বলা হয় সেটা হচ্ছে, কোম্পানি এবার থেকে মুদ্রা ছাপাতে পারবে এবং সেই মুদ্রা ভারতে ভ্যালিড, অর্থাৎ কোম্পানির যে টাকা সেটা এবার থেকে ভারতে এক্সচেঞ্জ করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, বিনিময়ের জন্য ব্যবহার করা যাবে। এই সম্পূর্ণটা ছিল ফারুকসিয়ারের ফরম্যানের কথা। এবং এর বলে বলিয়ান হয়ে আল্টিমেটলি ব্রিটিশরা ধীরে ধীরে ভারতের সবথেকে পাওয়ারফুল কোম্পানিতে পরিণত হয়। এরপরে তাদের সঙ্গে একটা লড়াই শুরু হবে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আল্টিমেটলি তাদেরকে হারিয়ে দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অলমোস্ট 200 বছর শাসন করে, যে ঘটনাগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের টপিক এখানেই শেষ করব। আর যদি এই পিডিএফ যেটা আমি ইউজ করেছি সেটা প্রয়োজন হয়, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। সেই সাথে সাথে এখানে কিউআর কোড রয়েছে। যদি কারোর প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কর্ণাটকের যুদ্ধ সম্পর্কে।